বং বিনোদনের তরফ থেকে আজকে আপনার জন্য নিবেদন ওটেন সাহেবের বাংলো, লেখক শওকত ওসমান। আজ গল্প শুরু করার আগে লেখক শওকত ওসমান সম্বন্ধে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি। শওকত ওসমান ছিলেন একজন বাংলাদেশি কথা সাহিত্যিক। তাঁর জন্ম হয় 2রা জানুয়ারি 1917 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 14ই মে 1998 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথা সাহিত্যিক। জন্মসূত্রে তার নাম ছিল শেখ আজিজুর রহমান। শওকত ওসমান একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা, রাজনৈতিক লেখা ও শিশু কিশোর সাহিত্য রচনা করেছেন। তিনি মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসেবে সমাধিক পরিচিত ছিলেন। তিনি রচনা করেছেন একাধিক উপন্যাস এবং গল্প। তাঁর উপন্যাস জননী, কৃতদাসের হাসি, সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, 2 সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর ও আর্তনাদ। তিনি লিখেছেন অসংখ্য নাটক, রম্য রচনা এবং অনুদিত গ্রন্থ। তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, প্রেসিডেন্ট পুরস্কার, 21 পদক, মুক্তধারা সাহিত্য পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, এই পুরস্কারগুলোতে তিনি ভূষিত হয়েছেন বিভিন্ন বছরে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের গল্পে। আজ আপনার জন্য ওটেন সাহেবের বাংলো, লেখক শওকত ওসমান। ওটেন সাহেব সার্ভেয়ার। জমি জায়গা মাপাই তাঁর কাজ। বাংলাদেশের পাড়াগাঁয়ে নতুন এসেছেন। সকাল সকাল আমিন আর জরিপ করবার মাল মশলা নিয়ে বেরিয়ে পড়েন, ফেরেন দুপুরে। জ্যৈষ্ঠ মাস, ভয়ানক গরম। সকালে ঠান্ডায় কাজ ছাড়তে পারলেই ভালো। তাই যে বাবুর্চি থাকতো সাহেব তাঁকে খুব ভোরে ঘুম ভাঙিয়ে দিতে বলতেন। মিস্টার ওটেনের বাবুর্চি বদলি হতো প্রায় সপ্তাহে 3 বার। রান্না একটু পছন্দ হয়েছে আর চাকরির দফা রফা। সাহেবের ক্যাম্প পাতা মাঠের মাঝখানে। কতকগুলো অশ্বত্থ বট বহুদিন এখানে জটলা পাকিয়ে আছে, প্রায় 6 কাঠা জায়গা জুড়ে। একটু দূরেই শ্মশান। চোদ বসে খেয়ে মরা পোড়াতে গিয়ে রোদ সহ্য করতে না পারলে এখানে অনেকে এসে দাঁড়ায়। চারিদিকে গাছের ছায়া, রোদ সেঁধ হয় না। সাহেব পছন্দ করে এখানে, তাই এখানে আস্তানা পেতেছেন। রাত্রে গরমের দিনে ভারী আরাম। তাঁবুর বাইরে এসে ইজি চেয়ারে বসে হাওয়া খাওয়া যায়। ফাঁকা মাঠের পর মাঠ, কত দূর থেকে না বাতাস ভেসে আসে। বৈশাখ মাসে ফসল নেই কোথাও, চারদিক খাঁ খাঁ করছে। বাতাসকে বাধা দেবার মতো একখণ্ড সবুজ ঘাসও নেই মাথা তুলে। সাদা মাটি দাঁত বের করে ভূতের মতো হাসে। ওটেন সাহেবের বাবুর্চি গনি প্রথম দিন এসে মহাবিপদে পড়েছিল। সেদিন মিস্টার ওটেনের খাটনি হয়েছিল বেশ। অনেক রাত্রি করে ঘুমোতে গেলেন। সকাল হওয়া মাত্র গনি সাহেবের তাঁবুর ভেতরে ঢুকে ডাক দিল, ওটেন সাহেব। সাহেবের ঘুম ভাঙল। তখনও খোর কাটেনি একদম। আরও খানিক শুয়ে থাকার ইচ্ছে ছিল তাঁর। গনি আবার, ওটেন বলা মাত্র সাহেব উঠে বসলেন। 1 মিনিটে চোখ মুখ লাল হয়ে গেল মিস্টার ওটেনের। ক্যা সাহেব কা নাম পাকড়তা? মিস্টার ওটেন রেগে চিৎকার করে উঠলেন, কোনো বেয়াদবি তো করেনি হুজুর। গনি ভয়ে জড়সড় হয়ে বললে, বেয়াদবি নেই ক্যা, সাহেব কা নাম পাকড়া তুম? না হুজুর, আমি বললুম সাহেব ওঠেন ঘুম থেকে। ফিন ওঠেন। সাহেবের মুখ থেকে যেন গোলা বারুদ বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি মিস্টার ওটেন খাট থেকে নেমে এসে গনির মুখোমুখি দাঁড়িয়ে বলল, ডর নাহি তোমার, সাহেব কা নাম পাকড়া? গনি ভয়ে একদম জড়সড়। 2 হাত জোর করে বললে, आपका नाम नहीं पकड़ा हुजूर, ओटेन माने ये, फिर मेरा सामने बेयादबी। গনি কি করে সাহেবকে বোঝায় ঠিক করতে পারছিল না। চোখে তার জল এসে পড়েছে, কাঁদো কাঁদো মুখ। আহা বেচারা, সাহেব এদিকে মার মুখ। শেষে গনি সম্মুখে বসে পড়ে ওঠেন বলে আবার উঠে দাঁড়ালো। এমনি ওঠবস আরম্ভ করলো। রীতিমতো বৈঠকি কসরত।
গনি বসে আর বলে, ওঠেন। আবার উঠে দাঁড়ায়। তার চোখ দিয়ে জল গড়াতে শুরু হয়েছে, গাল দুটো ভেসে যাচ্ছে জলে। সাহেব খাপ্পা হয়েছিল। শেষে সেও বিপদে পড়ল। ভাবলো, হলো কি লোকটার, মাথা খারাপ নাকি? গনি ওঠেন বলে উঠে দাঁড়ানো মাত্র সাহেব তাকে ধরে থামালেন। কিয়া হুয়া তোমারা? গনি থামতে চায় না। বৈঠকে ব্যায়াম আরো বেড়ে নাক মুখ দিয়ে জল ঝরছে তাঁর। আর শুধু মুখে ওই এক কথা, ওঠেন 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 আর ওঠ বস। আমি বেয়াদবি করিনি হুজুর, ওঠেন মানে বলে গনি উঠে দাঁড়ায়। আপনি যে সকালে ঘুম ভাঙাতে কইছিলেন। আগে গনির চোখ দিয়ে শুধু পানি ঝরছিল, এবার গা দিয়েও পানি ঝরতে লাগলো। ঘামের জোয়ার এসছে। কিয়া কিয়া বলা? হুজুর বেয়াদবি করিনি। বলার সাথে সাথে আবার কসরত চলল। এক সময় সাহেবের একজন বন্ধু মিস্টার টমাস এসে হাজির হলো। টমাস দিশি সাহেব, বাংলা ভালো জানে। তাঁবুর ভেতর এই কাণ্ড দেখে ওটেনকে ইংরেজিতে জিজ্ঞেস করলে, ব্যাপার কি? গনির কসরত আরো বেড়ে গেল। মিস্টার ওটেন তাকে বুঝিয়ে দিল। টমাস হেসে উঠল। পরে ওটেন সাহেবকে বলল, ওঠেন, আই মিন রাইজ আপ। অর্থাৎ ওঠেন মানে উঠে পড়ুন। ওটেন সাহেব এবার হো হো করে হেসে উঠলেন। আরে থামো, হাম সমঝা, আমি বুঝেছি। গনি তবে থামে। ও তোমার বেয়াদবি নেই, হামারা হুয়া, হা 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 হা। গনি চোখের জল মুছে তাঁবুর বাইরে এসে হাঁপ ছাড়ে। বারের টমাস সাহেব এসেছিল। বাবা, এমন ফাঁদে মানুষ পড়ে। সকালে সাহেব বেরিয়ে গেলেন। দুপুরবেলা এসে গনিকে ডেকে বললেন, এই বাবুর্চি, টেবিল লাগাও। আবার জিজ্ঞেস করলেন, খানা রেডি হুয়া? হ্যাঁ হুজুর। সাহেব বললেন, যাও জলদি করো। মিস্টার ওটেন শোয়ার তাঁবুর পাশে একটা ছোট্ট তাঁবু বেঁধেছিলেন। সেখানে খাবার যত আসবাবপত্র, টেবিলে অন্যান্য জিনিস। শোয়ার ঘরে অফিসের কাগজপত্র, একটা খাট, বিছানা ইত্যাদি আর বন্দুক। গনি তাড়াতাড়ি সেই ছোট তাঁবুতে ঢুকে পড়ল। গিয়ে টেবিলটা আচ্ছা করে পরীক্ষা করলে। একটা পায়া ভাঙা, তার বদলে একটা বাঁশ ঠেস দিয়ে রাখা হয়েছে। ভাঙা পায়াটা মেঝের এক পাশে পড়ে রয়েছে। একটু কাঠ জুড়ে দিলেই হবে। গনি ভেবে হয়রান, সে তো এসব কাজ জানে না, কিন্তু করা চাই। সাহেবকে খুশি করতে হবে। রাজার জাত, কপাল ফিরতে কতক্ষণ। গনি পাশের তাঁবু থেকে আমিনদের হাতুড়ি বাটালি এনে কাজ শুরু করে দিলে। দুপুরবেলা সেই তাঁবুর ঘিঞ্জি জায়গায় কি গরম। জানালা তো নেই, ওখানে তো কেউ শোয় না, তার জানালা রাখবার প্রয়োজনটাও নেই। গনি তবু বাইরে এলো না। টেবিলটার ভাঙা পায়া লাগাতে হবে। সাহেব বলছে জলদি চাই। 2 ঘন্টা চলে গেল। ওটেন সাহেবের খুব ক্ষুধা পেয়েছে। তিনি ডাক দিলেন, গনি। গনি শুনতে পেয়ে জবাব দিলে, হুজুর টেবিল লাগাতা হয়। জলদি বলে সাহেব চুপ করলেন। মিনিট 15 পর মিস্টার ওটেন আবার চিৎকার করে ডাকলেন, গনি। হুজুর টেবিল লাগাতা হয়। পাশের তাঁবু থেকে গনি জবাব দিলে। ওটেন সাহেব এবার রেগে গিয়ে পাশের তাঁবুর ভেতরে গিয়ে দেখলেন গনি কাঠের উপর বাটালি চালাচ্ছে। সে মনিবের দিকে চেয়ে বললে, আর দেরি নেই হুজুর, লাগাতে হয়। এবার ওটেন সাহেব রেগে গিয়ে বললেন, এই তুমকো ক্যা লাগানে बोला? মিস্টার ওটেন হিন্দিতে বুঝিয়ে দিলেন, টেবিল লাগানো অর্থ খাবার সরঞ্জাম করা। গনির জ্ঞান এতক্ষণে ফিরে এলো। টেবিল লাগানো অর্থ ভাত খাওয়া, তা সে কি জানে? বিদেশি সব আচার বিচার। সাহেব নিজে টেবিলের ভাঙা পায়ে বাঁশ দিয়ে ঠেস দিয়ে দিলেন। খুব ক্ষুধা লেগেছে তাঁর। ঘাম মুছে গনি সাহেবের খাবার জোগাড় করতে আরম্ভ করলো। এই প্রথম দিনের দুর্ঘটনার পর গনির চাকরি বহাল হয়ে গেল। তাকে সাহেবের খুব ভালো লেগেছে। মিস্টার ওটেন মন্তব্য করেছিলেন, এত সরল লোক পৃথিবীতে আছে। গনির সৌভাগ্য বটে, গনিকে আর ঠকতে হয়নি। আসলে গনি চালাক লোক। শুধু নতুন জায়গা আর বিলিতি ফাঁপড়ে পড়ে পয়লা দিনটা যে কি নাজেহাল হতে হলো সে আর না বলাই ভালো। আর গোলমাল নেই। গনির রান্না ভালো, সাহস আছে। রাত্রে সাহেব বেড়াতে যান, গনি তাঁর সঙ্গে থাকে। শ্মশানের কাছে এসে গনির গাটা ছমছম করে। সাহেবের ভয়ে সে কিছু বলে না, আর গা ছমছম। ভয় না পেলেও অনেক সময় হয়। ও আর এমন কি দোষ।
সার্ভে প্রায় শেষ হয়ে এসছে। এই অঞ্চলে মাত্র আর 2টো মাঠ বাকি। 3 দিন লাগবে বড় জোর। সাহেব ক্যাম্প তুলতে হুকুম দেন আর কি। ইতিমধ্যে ওটেন এক কাণ্ড করে বসলেন। সাহেব একটু খেয়ালি লোক, সংসারে তার কেউ নেই। যেখানে যান সেখানেই অনেকের মমতায় জড়িয়ে পড়েন। এখানে এসে তাঁবুর আস্তানাটা তার বড় ভালো লেগেছিল। শুধু ওটেন সাহেব কেন, অনেকেই এই জায়গা পছন্দ করবে। ফাঁকা মাঠের মাঝখানে এমন ছায়াবিথি সহজে তো আর মেলে না। জায়গাটা গাঁয়ের জমিদারদের। সাহেব তাদের কাছ থেকে কিনে নিলেন। মিস্টার ওটেন বছরে কখন কোথায় থাকেন তার ঠাঁই ঠিকানা নেই। এমন বদ খেয়ালে পয়সা উজোর করবার কি দরকার ছিল। বাবুরা 2,000 টাকায় শান্ত হয়েছেন। সামনে বিঘে 10 মাঠ আর এই ছায়াবিধিটুকুর দাম। ক্যাম্পে ফিরে এসে গণিকে ডেকে বললেন, গণি, এ জায়গা আমার, আমি কিনে নিয়েছে। খামোখা কিনলেন কেন স্যার? क्या बोलता है খামাখা নাহি। সাহেবের চোখে মুখে হাসি। বাংলো তৈরির ইচ্ছায় জায়গাটা কেনা তা গোপন করলেন না। গনি বললে, কত দামে কিনলেন হুজুর? সাহেব হাতের 5টা আঙুলের ভেতর থেকে 3টে মুড়ে বাকি 2টো উঁচিয়ে জবাব দিলেন, 2,000। গনির চোখ আরেকটু হলে মাথায় উঠে যেত। এমন ভাবে বলে সে সাহেবের দিকে তাকিয়েছিল। ড্যাম চিপ বলে ওটেন সাহেব সিগারেট কেস থেকে সিগারেট বের করে দেশলাই ঠুকতে লাগলেন। ড্যাম সিপ সাহেব যেন মদ গিয়ে চিৎকার করতেছে। সৌদা করে জিতছে, ওই 2টো শব্দ পৃথিবী থেকে জানিয়ে দিতে চায় সে কত আনন্দিত। ক্যাম্পে সিগারেট ফুঁকে পায়চারি করতে করতে ওটেন বললেন, এখানে বাংলো আর ফার্ম অর্থাৎ শাক সবজির বাগান করাই আমার শখ, বুঝলে? গনির তখনও বিশ্বাস হয়নি। বলে, আপনি হুজুর গাঁয়ে থাকবেন তা কি হয়? হ্যাঁ, গাঁয়ে থাকব। ওটেন সাহেব আধা হিন্দি আধা বাংলায় বোঝালেন। ক্যাম্পের ভেতরে হাঁটতে হাঁটতে আবার তিনি বললেন, হ্যাঁ, গাঁয়ে থাকব। এখন যুদ্ধ বেঁধেছে জানো তো, কখন শহর ছাড়বার হুকুম হয় তার কি ঠিক আছে। তখন তো এই মাঠেই থাকতে হবে, আকাশের তোলায় ক্যাম্প পেতে। তার আগে সাবধান হওয়া উচিত নয় কি? অকাট্য যুক্তি। গনি মাথা দুলিয়ে সায় দিলে, ঠিক বলেছেন হুজুর, এটা কথা বলবো স্যার? হোয়াট বলো? এমন শ্মশানের জায়গায় ভূত প্রেত? ওটেন সাহেব হো হো করে হেসে উঠলেন। ড্যাম ইওর ভূত প্রেত বলে সাহেব হাসির মাত্রাটা আরো খানিক বাড়িয়ে দিলেন। আমি ওসব মানি না। গনি আরো কত কি বলে গেল সেদিন রাত্রে। সাহেব তাকে থামিয়ে বললেন, ওসব কিছু নয়, ড্যাম ইওর প্রেত ভূত। মাফ করবেন স্যার, আমার ভয় ডর নাই, তবে আমি ওদিকে বিশ্বাস করি, না হলে এমন হয় কেন? আচ্ছা, তুমি ঠিক সে খানা পাকাও। এই বলে সাহেব তাঁবুর বাইরে চলে গেলেন। মেঘ না চাইতেই জল। সাহেবের ভাগ্যটা বড় ভালো। একটা বড় দেউড়ির ইট পাওয়া গেল খুব সস্তায়। গাঁয়ের মাঝখানে অনেক বছর থেকে জমিদার রুদ্রনারায়ণ সিংহের দেউড়ি পড়ে আছে। কেউ বাস করে না। কেন? সে অনেক ইতিহাস। বাড়ির মালিকরা কেউ বেঁচে নেই। একটা চাকর মালিকানা পেয়েছে। সে সহজেই ইট বিক্রি করতে রাজি হলো। ডুবো কড়ির মুষ্টি লাভ। এই ঘরে তো কেউ আর বাস করবে না। ইট বেচে যা পাওয়া যায়, ইট নয় শুধু কড়ি পর্গা সব শুদ্ধ সে বেচে দিল, একদম মাটির দরে। দিন 7 পরে বাংলো তৈরির জন্য মিস্ত্রি এসে হাজির হলো। সার্ভের কাজ শেষ হয়েছে। সাহেব ফিরলেন না, আমিনদের শহরে পাঠিয়ে দিলেন। বাংলো তৈরি করেন, ক্ষতি নেই, কিন্তু ওই বাড়ির কড়িবর্গা আপনি নিতে পারবেন না। কে একজন সেই সময় বলেছিল। কেন? গনি বলেছিল, কেন? আপনি গায়ে সব লোককে জিজ্ঞাসা করি দেখেন, ও বাড়ির জিনিস নিয়ে কেউ সুখী হয়নি। যারা নেয় তাদের কেউ না কেউ মরে। বেয়াদবি মাফ করেন হুজুর, কত যে খুন হয়েছে ওই বাড়িতে, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। খুন? হ্যাঁ হুজুর। তা ওই সব জিনিসের সঙ্গে কি? গনি বললে, আপনি বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু ওই ধরা পাতাও কেউ শোয় না। কালা আদমি, হাঁটাও। ওটেন হেসে জবাব দিলেন। বাবুর্চি নিরুপায় হয়ে ফিরে গেল। 1 মাসের ভেতর বাংলা তৈরি হয়, আর কিছু বাকি রইল না। অন্য একদিন সাহেব সেই পোড়ো দেউড়ির একটা পালং কিনে আনলেন।
গনির কিছু বলতে সাহস হলো না আজ, যদি সাহেব রেগে যান। সাহেব পরদিন শহরে ফিরে গেলেন। বর্ষা নেমেছে, গায়ে আর থাকা যায় না। আপাতত বাংলায় চাবি দেওয়া রইল। অনেক দূর থেকে দেখা যায় ওটেন সাহেবের বাংলো। মাঠের মাঝখানে যেন একটা পায়রা বসে আছে। আবার শীত পড়তেই ওটেন সাহেব বাংলোয় ফিরে এলেন। সমস্ত শীতটা তিনি এখানেই কাটাবেন। বাংলোর ঘরগুলো বেশ ভালো, চমৎকার আলো বাতাস খেলে। এই নির্জন মাঠের মাঝখানে সাহেবের সাথী গনি আর তার ফুফাতো ভাই রশিদ। রশিদের চেহারা ভালো, মোটা সোটা, দেখলে ছাতুখোর দারোয়ান মনে হবে। সাহেব তাই তাকে রেখেছেন। বিপদে আপদে এমন লোকের দরকার আছে বই কি। রাঁধা বাড়ার কাজ গনির, রশিদের কাজ নেই বললেই হয়। তবে সে সাহেবের হুকুমের উপর হাজির থাকে। সাহেবের সঙ্গে মাঝে মাঝে শিকারে যায়। মিস্টার ওটেনের শাকসবজির বাগানের খুব ঝোঁক। মজুর দিয়ে প্রায় 6 কাঠা জায়গা মাটি ফেলে ভরাট করা হয়েছে। শীতের সময় পুঁই, বেগুন ইত্যাদি ফলবে ভালো। বাগানের ছোটখাটো কাজে সাহেব নিজেই লেগে থাকেন। অলস অবসর ভরা দিন। মাঝে মাঝে সাহেব শিকারে বেরোন, তাও দৈবাত। বেশিরভাগ সময় তার কাটে সস্তা গল্প পড়ে আর বাগান তদারক করে। এমনিভাবেই সেই শীত কেটে গেল। আরও 3টে শীত তারপর। এই চৈত্রে আকাশ ফেটে মোটে মেঘ দেখা গেল না, 1 ফোঁটা বৃষ্টি পর্যন্ত হলো না। চাষিরা হাহাকার করতে লাগলো, সমস্ত ফসল শুকিয়ে গেল। দেশে অজন্মা। গনি ও রশিদের সংসারে টানাটানি এমনভাবে কখনো দেখা দেয়নি। একবেলা এক সন্ধে খেয়ে তার ছোট ভাইয়ের দিন কেটেছে। জমি জায়গা নেই যে বন্ধ করে খেয়ে চড়া দামের ধান চাল কিনবে। মেহনতের উপর সব। জিনিসের দামটা বড্ড বেশি, কোথা থেকে কি জুটোবে। কোনো রকম এসেই কমাস কাটল। শীত পড়তে ওঠেন, আবার গাঁয়ে ফিরে এলেন। সাহেবের কাছে গনি রশিদের অনেক ধার। এই আজন্মার দিনে সাহেব ছাড়া তাদের কোনো উপায় ছিল না। কিন্তু এত ধার নিয়েছে তারা যে 5-7 বছর চাকরি করে শোধ দেওয়া সম্ভব নয়। গনি আবার শুধু নিজের জন্য ঋণ করে না, ও অন্যান্য চাষিদের থেকেও সে টাকা নিয়েছে। ওটেনের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু দিন কয়েক থেকে নতুন জুলুম তাকে সহ্য করতে হচ্ছে। গভীর রাত্রে মাঝে মাঝে গনি ও রশিদ চিৎকার করে ওঠে। কাঁচা ঘুম ভাঙায় বিরক্ত হলেও সাহেবকে টর্চ আর পিস্তল নিয়ে ঘরের বাইরে আসতে হয়। জিজ্ঞাসাবাদে বিরক্ত হন আরও বেশি। তারা দুজনেই বলে, হুজুর, একটা কালো ছায়া ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যায়, আমরা দেখেছি। মাঝে মাঝে ওইখানে ঘোড়া রেখে আমাদের কামরায় ঢুকে কি যেন খুঁজে বেড়ায়। সাহেব এইসব বিশ্বাস করেন না। ভীরু কাপুরুষ বলে গালিগালাজ করেন। তার আগে 2-1 দিন ছাড়া ওই ব্যাপার ঘটত। এখন রাত্রে একবার কেন, মাঝে মাঝে 2বারও অমনি হতে দেখা যায়। বারে বারে সাহেবের ঘুম ভাঙে। ভয়ে গনি রশিদ আর অন্ধকারে ঘুমোয় না। যথারীতি একদিন তারা চিৎকার করে উঠেছে। সাহেব বিরক্ত হয়েছিলেন। প্রথমে সাড়া দিলেন না। পরে যখন চিৎকার ক্রমশ বাড়তে লাগলো, তখন আর তিনি চুপ করে থাকতে পারলেন না। তাড়াতাড়ি টর্চ আর পিস্তল হাতে তাদের দরজার মুখে গিয়ে দাঁড়ালেন। কই, কোথায় কি হয়েছে? ওটেন সাহেব এখন ভালো বাংলা বলেন। ওই যে শুনুন হুজুর, ঘোড়া দৌড়ের টক 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 শব্দ। গনি কোন দিকে ঘোড়াটা ছুটে গেল? ওই দিকে। গনি আঙুল বাড়িয়ে দেখালে। আচ্ছা চলো দেখি জিনিসটা কি আছে। তা পারবো না হুজুর, ওদের সাথে বেয়াদবি, ওরা হাওয়া বাতাসে মিজে থাকে। চুপ করো, চলো আমার সাথে। সাহেবের মেজাজ একদম আগুন। গনি রশিদ মুখ কাঁচুমাচু করে বললে, হুজুর, হাওয়া বাতাসের সাথে আড়ি করব? ফের কথা, ফের বাত। গনি রশিদ আর কোনো কথা বলতে সাহস করল না। সাহেবের পিছু পিছু চলতে লাগলো। আওয়াজটা কোন দিক থেকে আসছে? ওটেন সাহেব জিজ্ঞাসা করলেন। হুজুর, পূর্ব দিক থেকে। ওটেন সাহেব থমকে দাঁড়ালেন। কান পেতে শুনে মন্তব্য করলেন, পশ্চিম দিক থেকে, ওই শোনো। রশিদ আপত্তি জানিয়ে বললে, পূব দিক থেকে হুজুর। সাহেব কারো কথা শোনে না। শুনে পশ্চিম দিকের পথ ধরলেন। টক 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 শব্দের সোজাসুজি ধীরে ধীরে পা ফেলে সাবধানে ওঠেন এগোতে লাগলেন। পাড়া গাঁয়ের সড়ক নয়, ভিটে রাস্তা খুঁড়। ছোটখাটো বনবাদ তাকে ভাঙতে হলো। নিশুতি রাত, একটা পাখিও জেগে নেই, শুধু সেই শব্দ, টক টক টক। আওয়াজটা যত কাছে মনে হয় রশিদ গনি তত ভয় পায়। সাহেবকে বলে, কাজ নেই হুজুর, ফিরে যাই চলেন।
সাহেব নাছোড়বান্দা। বাতাস বইছে, শীতের রাত্রি, খুব ঠান্ডা। তবু ওটেন এত কষ্ট স্বীকার করছিলেন। শব্দটা লক্ষ্য করে এক জায়গায় তাকে থামতে হলো। এই জায়গায় 3-4টে পুরানো ঝাঁকড়া বটগাছ ডালপালা মেলে জায়গাটাকে অন্ধকার করে তুলেছে। মাঝ দিয়ে দুটো খেজুর গাছ টর্চের আলো সাহেব দেখলেন। আওয়াজটা তার ভেতর থেকেই আসছে। গনি রশিদ সাহেবের সামনে থরথর করে কাঁপতে লাগলো। হুজুর, দেখে কাজ নেই, ভূত পীড়িতের সাথে আর কদিন বাঁচবো। সাহেবের ধমকে তারা চুপ করে যায়। ওটেন চারদিকে টর্চ মেরে বটগাছের ডালপালার ভেতর দিয়ে দেখতে লাগলেন। আওয়াজ আসছে, কিন্তু আর কিছু চোখে পড়ে না। ঘোড়াটা কি গাছে উঠল? সাহেব মনে মনে ভাবেন। হঠাৎ টর্চের মুখে দেখা গেল একটা মানুষ খেজুর গাছের কাছাকাছি মোটা বটের ডালের উপর দাঁড়িয়ে। মানুষ কি না সাহেবের সন্দেহ হলো। তাই গনিকে দেখে বললেন, দেখো গনি, উপরে একটা লোক মনে হচ্ছে। গনি বিশ্বাস করলো না, তবু টর্চের আলোয় সে দেখতে লাগলো। কই, সে তো কিছু দেখতে পায়নি। সাহেবকে বললে, হুজুর, আমার চোখে তো কিছু ঠেকছে না। রশিদ এগিয়ে এলো। তারও মুখে ওই এক কথা। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, কই হুজুর, ওরা যে হাওয়া বাতাসে মিলিয়ে যায়। টক টক শব্দটা আর নেই। সাহেব বললেন, ওটা নিশ্চয় মানুষ। গনি ও রশিদের উল্টো মত। সাহেব ভয়ানক রেগেছিলেন। বললেন, আমি তবে গুলি ছড়ি। তারপরে এক হাঁক, এই কে আছিস গাছের উপর? আর গুলি ছুটতে হলো না। উপর থেকে জবাব এলো, কে গুলি ছুঁড়বে? হ্যাঁ, গাছের উপর লোক দেখতে পাও না? সাহেব রেগে বললেন, নেমে আয়, কি করছিস ওখানে? আমি খেজুর গাছের রস নিতে এসেছি। নেমে আয়, তারপর অন্য কথা। লোকটা গাছ থেকে নেমে এলো। হাতে তার একটি কলসি ও একটি কাঠারি। এ বেটা, এই তো রাতে গাছে উঠেছিস কেন? লোকটা এই গাঁয়েরই, তার নাম শেখ। উনি তাকে চেনে। বলে, শেখ, এত রাত্রে গাছে উঠেছিস, ভয় নেই তোর? শেখ সাহেবকে দেখে একদম জড়সড় হয়ে বললে, গরিব মানুষ হুজুর, গাছের রস চুরি করে করে হয়ে যায় বলে একটু রাতারাতি এসেছিল। রাত ঠাকুর করতে পারেনি। একটা কাঠঠোকরা পাখি ওই দিকে বাসা করেছে। আপনাদের কথা শুনে চুপ করে মজা দেখছিল। সাহেব ম্লান হাসি হাসলেন। পরক্ষণে মুখ বেঁকিয়ে বললেন, এ গানি শোনো, ভূত না হাতি, বেটারা ভয়ে 3-4 সপ্তাহ ঘুমোতে দেয়নি। সেদিন যখন তারা বাংলোয় ফিরল, তখন রাত প্রায় শেষ হয়ে গেছে। বাংলোতে আর গোলমাল নেই। তবে ওটা যে ভুতুরে বাড়ি বলে গাঁয়ের লোক বদনাম রটেছে। ওটেন সাহেবের শরীর সেদিন ভালো ছিল না। রাত্রি 8টা না 8টা বাজতেই তিনি ঘুমিয়ে পড়লেন। বেশিক্ষণ সাহেব ঘুমননি। হঠাৎ একটা কাতরানি শব্দ তিনি শুনতে পেলেন। উফ উফ, আর পারি নে, ইতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এ এ কে এত রাত্রে এমন করে কাতরায়? খুব বেশি দূরে তো শব্দ আসছে না। তুমি ব্যাপার কি, শরীর খারাপ? ভাবতে ভাবতে তবু মিস্টার ওটেন বিছানায় উঠে বসলেন। উফ উফ, পারি নে, আমাকে বাঁচাও। খুব চাপা গলার শব্দ। আওয়াজটা যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে আসছে। ওটেন সাহেব দেওয়ালের কাছে গেলেন। কান পেতে শুনলেন, সত্যি দেওয়াল চিটে যেন শব্দ আসছে। কোন লোক কি অমন করে দেওয়াল থেকে কাতরাচ্ছে? সাহেব টর্চ জেলে তাড়াতাড়ি বাইরে গেলেন। কেউ কোথাও নেই। বাংলোর এই দিকটা একদম ফাঁকা। শুধু একটা শিউলি গাছ দাঁড়িয়ে রয়েছে। উফ, আর পারি নে। আবার সেই কাতরানির শব্দ। বাইরে দেওয়ালে ওঠেন, কান পাতলেন। মনে হলো তার ঘরের ভেতর থেকে শব্দ বেরোচ্ছে। উফ উফ, আর পারি নে, মা মা। সাহেব তখনই ঘরে গিয়ে ঢুকলেন। কই, কেউ তো নেই এখানে। ওঠেন, বাইরে যান, আবার ঘরে আসেন। এইভাবে অনেকক্ষণ কাটলো। মাঝে মাঝে সেই কাতরানির শব্দ। ঘুম আসতে চায় না। গনি আর রশিদকে সে রাত্রে তিনি তুললেন না, পাছে এসবে তারা ভয় বাড়ে। যা ভীতু ওরা। পরদিন সকালে ওঠেন, রাত্রির ঘটনা গনিকে বললেন। গনি আঁতকে ওঠে। হুজুর, গরিবের ছেলে, আর বোধহয় বাঁচবো না। আবার ভূত পিড়েতে আমাদের পিছু নিয়ে যায়। সাহেব ভয় না পেলেও তার মনে খটকা লেগেছিল। এমন জলজান্ত ঘটনাকে তো আর মিথ্যা বলা চলে না। তবু গনিকে ভরসা দিয়ে বললেন, আরে ওসব বাজে কথা, হয়তো আমারই সোনারি ভুল হয়েছে। রশিদের মতো সাহসী লোকও শুনে ভয় পেয়ে গেল। পরদিন রাত্রে আবারও সেই কাতরানির শব্দ।
গনিয়া রশিদের কথাই তার মনে পড়ল। ওরা হাওয়া বাতাসে মিশে থাকে। সত্যি কি ভূত বলে কিছু আছে? সাহেবের ভয় হয় বই কি। তৃতীয় দিন রাত্রে সাহেবের বেশ ভয় লাগলো, তবে মনের জোর তার খুব। সহজে দামবার পাত্র তিনি নন। মিস্টার রোটেন গনিয়া রশিদকে চিৎকার করে ডাকলেন। গনি জবাব দিল, আসছি হুজুর। এটা লন্ডনাতে 5 মিনিটে এসে সাহেবের ঘরে এলো। কি হুজুর? ওই শুনো। তারা দুজনে কান খাড়া করলে। দেওয়ালের ভেতর থেকে চাপা গলায় কাঁপটানি শোনা গেল। গনি ভয়ে কাঁপতে লাগলো। সাহেব তাকে ধমক দিয়ে বললেন, এই রশিদ কোথায় আছে? হুজুর, সে গায়ে গেছে, কাল সকালেই আসবে, তার মার বড় অসুখ। তোমার যদি ভয় হয় তুমি আমার ঘরে শো, ওটা হুকুম দিলেন। আসলে সাহেবের ভয় লেগেছিল, একা একা শুধু তাঁরও ভয়। তবে গনির কাছে তিনি বাহাদুর নিলেন, কোনো কিছুতেই তার ভয় হয় না। পরদিন গাড়ি একজন লোক ঘটনাটা জল হয়ে গেল। লোকটার নাম শুকুর কামার। লোকটা বলে লোহা পিটে সে মানুষ করতে পারে, তার এমন পাকা হাত। মাঝে মধ্যে সে এই বাংলোয় আসে। গনির গাঁয়ের লোক, আর সাহেব দেখার শখও তার আছে। সাহেব শুকুরকে নিজে বললে, হুজুর, আপনি যা শুনেছেন তা সত্যি। যে বাড়ি রেট কিনেছিলেন সেই বাড়িতে এই ঘটনা ঘটছিল। কি ব্যাপার বলো দেখি, ওটা জিজ্ঞাসা করলেন। তবে শুনুন, ওই বাড়ির সেজো জামাই খুব বড় লোকের ছেলে ছিল। পরে তার বাবা নানা দোষে সম্পত্তি নষ্ট করে ফেলে, বুনিয়াদি ঘর। তাই দেখে গরিব হলেও এই গাঁয়ের জমিদার মেয়ের বিয়ে দিয়ে দিল সেখানে। 1 বছর পরে জেগে তুচ্ছ ব্যাপার নিয়ে শ্বশুর জামায় বড় ঝগড়া হলো। জমিদার রুদ্রনারায়ণ সিংহ জাট প্রতাপে থরহরিকম্ব সবাই কাঁপত, সে গিয়া তোয়াক্কার আগে জামাই তো তুচ্ছ, ষড়যন্ত্র ঠিক হয়ে গেল। রাত্রেই তাকে খুন করতে হবে। ঢালি সরকিওয়ালার অভাব নাই, জমিদারের হুকুম। জমিদারের মেয়েটি সব জানতে পারলো, স্বামীকে বাঁচানো চাইল, কিন্তু বাঁধাতে সে পারলে না। খিড়কির পথে পালাবার সময় তারা দুজনেই ধরা পড়ে গেল। রাত্রে কত রাজমিস্ত্রি এলো, সজুরের সম্মুখে জামাইয়ের জীবন্ত শরীরের উপর গাঁথা হলো গম্বুজের ভিত। অনেকে শুনেছে আজও সেই জামাই অমনি করে কাতরে বেড়ায়। অমন মরণ কোনো দুশ্মনেরও না হয়। শুকুরের কাহিনী বড় অদ্ভুত। সাহেব চুপ করে শুনলেন, কিছু বললেন না। এমন হওয়া তো স্বাভাবিক। সাহেবের মনে একথা জাগলেও তার সন্দেহ ঘুষল না। পরদিন রাত্রে কাটরানির শব্দ শোনা মাত্র তিনি টর্চ আর পিস্তল নিয়ে উঠে পড়লেন। আজ ভালোভাবেই সাহেব ব্যাপারটা রেসপার করে ছাড়বেন। ওটেন সাহেব বাইরে এসে দেখলেন একটা লোক কাতরাতে কাতরাতে বাংলোর সীমানা ছেড়ে গায়ের বনবাজারের দিকে চলে যাচ্ছে। ওটেনের সাহস হলো, এই গোলক ধাঁধা তাকে ভেদ করতেই হবে, আর আজ সুযোগও পাওয়া গেছে। ভয় কি? গুলি ভরা পিস্তল যখন হাতে রয়েছে, কে কি করতে পারে তাঁর? সাহেব তাড়াতাড়ি বাংলো ছেড়ে সেই মূর্তির পিছু নিলেন, টর্চের আলো ফেললেন। বেশ দেখা গেল সমস্ত গা মাথা কাপড়ে ঢাকা একটি লম্বা মানুষের মূর্তি এগিয়ে চলেছে। উহ, আর পারি না বলে কাতরাচ্ছে। ওটেন পেছন পেছন চলতে লাগলেন। বেশ জোরে হাঁটছেন, তবুও যেন তিনি কুলিয়ে উঠতে পারছেন না। ভারী লম্বা লম্বা পা ফেলছে সেই সাদা মূর্তিটা। মিনিট 20 চলার পর তারা যে জায়গায় এসে পৌঁছলো সেখানে ঘন অন্ধকার। এত জ্যোৎস্না রাতেও আলো ভালো করে খেলছে না দুদিকে। মোটা তেঁতুল গাছের সারি, তার পাশে পাশে ছোট ছোট ডোবা। অনেক দূরে প্রায় 100 গজ পথে এমনি চলেছে, গাছের ফাঁক নেই কোথাও। ওটেন খুব জোরে হাঁটছিলেন, প্রায় ছুটছিলেন। তিনি মূর্তিটার কাছাকাছি এসে পড়লেন, আর হাত কুড়ি বাকি। হঠাৎ তার টর্চ নিভে গেল। সাহেব ভয় পাওয়ার বান্দা নয়, নিভলই বা আলো। চাঁদের আলোয় জায়গাটা খুব অস্পষ্ট হলেও আশপাশের লোকজন দেখা যায়। পিস্তল হাতে আছে, ভয় কিসের? নতুন ব্যাটারি ভরা। আলোটা হঠাৎ নিভল কেন, সেটুকুই যে সাহেবের মনে খটকা। তাছাড়া তার মনে অন্য কিছুর কোনো খটকা নেই। ওটেন পিস্তল উঁচু করে সাদা মূর্তিটার পেছনে চলতে লাগলেন। বেশ জোরে জোরে তিনি হাঁটছেন। মূর্তিটার গতি এখন কিছুটা ঢিলে, আর মাত্র 5 হাত বাকি তাদের ব্যবধানে। এমন সময় ছায়ামূর্তিটা ঘুরে পড়লো আর গো 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 শব্দ করে তার লম্বা হাত বাড়াতে লাগলো। বেশ লম্বা হাত, সাধারণ মানুষের 4 গুণ হবে। ওটেন হতবার পাত্র নন, কিন্তু মূর্তিটার উদ্দেশ্য কি তিনি জানেন। সাহেবের গলার সোজাসুজি হাত বাড়াতে লাগলো। ওটেনের এবার ভয় হয়, যে অন্ধকার হয়তো এতটা
একটা প্রেত, শেষে কি প্রাণ যাবে? সাহেব পিছু হতে লাগলেন। ছায়ামূর্তির মুখ তার দিকে, তার হাত বেরিয়েই চলেছে। উঠতে উঠতে হঠাৎ গাছের পিছু ধাক্কা খেয়ে পড়েন তিনি। আর তিনি পিছুতে পারেন না। পেছনে মোটা তেঁতুল গাছ, সেই গাছটায় ঠেস দিয়ে তিনি তার গলা থেকে দেখলেন মাত্র আর 3 হাত বাকি। সাহেব পিস্তলে ঘোড়া টিপলেন। কোনো আওয়াজই হলো না। টিপবার পূর্বেই সেই ছায়া হাত দুটো ওঠেনের গলা শক্ত করে কষে ধরল। আর নড়বার শক্তি নেই তাঁর, দমও বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! ওটেন সাহেব চিৎকার করতে করতে সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। পরের দিন ভোরে সাহেবের হুঁশ হলো। মিস্টার ওটেন পাশের একটি ছোট্ট খাদে পড়ে আছেন। সমস্ত গায়ে তাঁর কাদা মাখা, প্যান্ট কোট ভিজে গেছে, পৌষের হিমে জমে যাওয়ার উপক্রম। পাশে পড়েছিল তাঁর রিভলভার। সাহেব উঠে দাঁড়ালেন। পিস্তলটা নাড়াচাড়া করে ঘোড়া টিপা মাত্র শব্দ হলো দুরুম দুরুম। টর্চটা খুঁজে পাওয়া গেল না। পিস্তল পকেটে, কাদা মাখা টলতে টলতে সাহেব বাংলোয় ফিরে এলেন। তখনও গনি রশিদ ঘুম থেকে ওঠেনি। সাহেব তাড়াতাড়ি কাদা মাখা প্যান্ট আর কোট সুটকেসে পরে রাখলেন, কেউ যেন দেখে না ফেলে। বেলা 8টায় সাহেবের ঘুম ভাঙল। গনি ঢোকা মাত্র ওটেন বলল, গনি আজ রান্না থাক, আমি এখনই শহরে যাব। কেন হুজুর? এখানে আমার শরীরটা ভালো ঠেকছে না। স্টেশন মাইলখানেক দূর। গনি ও রশিদ মিস্টার ওটেনকে গাড়িতে তুলে দিতে গেল। পথে রেজিস্ট্রি অফিস। তার সামনে এসে সাহেব বললেন, এখানে কাজ আছে। কি কাজ স্যার? গনি জিজ্ঞাসা করলে। ওটেন সাহেব বললেন, গনি, রশিদ, তোমরা শোনো, তোমাদের আমি খুব স্নেহ করতুম, তবে এ গাঁয়ে আমি আর আসবো না। আমার বাংলো আর জমিগুলো আমি তোমাদের নামে লেখাপড়া করে দিয়ে যাব। কিন্তু একটি কথা, এই বাংলো তোমরা কখনো কেউ রাত্রে শুও না, খবরদার, ভারী কষ্ট পাবে। রশিদ ও গনি কাঁদো কাঁদো গলায় বললে, হুজুর, সব ছাড়তে পারি, আপনাকে ছাড়তে পারি না। মিস্টার ওটেন অতি কষ্টে তাদের থামালেন। 1 ঘন্টার ভেতর দলিল, লেখাপড়া ইত্যাদি হয়ে গেল। ওটেন সাহেব চলন্ত গাড়ির জানলা থেকে শেষবারের মতো গায়ের মুখ একবার দেখে নিলেন। গভীর রাত্রে ওটেন সাহেবের বাংলো থমথম করছে, অন্ধকার, ঘন কুয়াশা চারদিকে। হঠাৎ তার মাঝ থেকে বিকট হাসির রব শোনা গেল। ভূতের হাসি? কিন্তু সত্যি কি ভূতের হাসি? কেউ যদি সেই নিশুত রাতে বাংলোর সীমানা গিয়ে ধীরে ধীরে ওটেনের কামড়ে সাক্ষী তুলে দেখত, তার চোখে পড়তো ডিপা জ্বলছে কামড়ায়, আর একটা খেজুর রসের কলসি ঘিরে 4 জন জীবন্ত লোক বসে আছে। সবাই রস খেতে ব্যস্ত। মাঝে মাঝে ওই বিকট হাসি। 4 জন লোকই আমাদের চেনা। 1 নম্বর শুকুর কামার, 2 নম্বর গনি, 3 নম্বর রশিদ, আর 4 নম্বর শেখ। কি রস খাওয়ার ধুম সকলের। গনি 1 ঢোক রস গিলে হাতের গ্লাসটা শেখকে দিতে দিতে তার পিঠ চাপড়ে বললেন, কি বাবা, কাঠ টোকরা পাখি, ভালো আছো? শেখ গলাটা যথাসম্ভব শুরু করে, ইয়া ভালো আছি, স্যাঁ স্যাঁ স্যাঁ, আর একটু পাখির ডাক, মানে মনের সুখ। শুকুর হেসে উঠল। রশিদকে সে বললে, তুমি তো বাবা একদম জমিদারের জামাই। বনিও হাসে, বলে, শুকুর বাবা আমাদের খাজা মামদভূত। এই শুকুর কামার সে যে নয়, দেখলে কেমন নকল পিস্তল করেছিল। বেটা যখন অজ্ঞান হয়ে গেল, সেই জায়গায় ভালো পিস্তল রেখে নকলটাকে একদম জলে ফেলে দিয়েছি। শুকুর ঢোক গিলে আবার বললে, আমার কিন্তু একটা ভয় হয়েছিল, যদি ভুল করে তোমরা আসল পিস্তল সরিয়ে না রাখো, আমাদের দফা উপঘাত হবে। কিন্তু গনি বাবাজি পাগা লোক। গনি জোরে হেসে উঠল। শুধু কি তাই, টর্চ ভালো থাকলে তুমি সাহেবের কাছে এগোতে পারতে, কামারের পুত। শুকুরের মুখের দিকে চেয়ে গনি বলল, আমি পুরাতন ব্যাটারি ভরে রেখেছিলুম, বেশি যেন বাদিরা বেশিক্ষণ না জ্বলে। 3টি হাতের থাপড়া নিয়ে একসঙ্গে গনির পিঠের উপর গিয়ে পড়ল।